ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি বলেছেন, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখন থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল করার পেছনে শুধু সরকার জড়িত নয় উল্লেখ করে শিশির মনির বলেছেন, এইটার পেছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। আমরা মনে করি এভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আবার করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেয়া উচিত নয়। যারা ভুক্তভোগী তাদেরটা তাদের কাছেই ফেরত দেওয়া উচিত। ফুয়াদ ভাই, আপনি কি বলবেন এটা? এটার সাথে তো একমত, এবং আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলেছি। এবং সরকার দেখবেন এটাকে সমাধান না করে, এটাকে না শুনে সে আবার ইসলামী ব্যাংকের সাথে একটা পলিটিক্সে জড়ায় গেছে জামাতকে শায়েস্তা করবার জন্য। এবং দেখেন যে জামাতের 5ই আগস্টের পরে ব্যাংক নাকি আবার জামাতের কাছে চলে আসছে, যেটা আসলে মানে প্র্যাকটিক্যালি লিগ্যাল ফ্রেমে পসিবল না। একটা ব্যাংক তো একটা পলিটিক্যাল পার্টির কাছে চলে যেতে পারে না। ওই ব্যাংকে হয়তো এমন কর্তা ব্যক্তিরা আছেন যারা ওখানে ডাইরেক্টর অথবা কর্মকর্তা, তারা হয়তো জামাতের রাজনীতির সাথে ব্যক্তিগতভাবে জড়িত। ঢাকা ব্যাংক বিএনপির ব্যাংক, এটা তো আপনি বলেন না, আমরা কেউ বলি না, কিন্তু ওখানে তো বিএনপির রাজনীতি করেন এমন অনেক লোক ওখানে ডাইরেক্টর আছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই। ন্যাশনাল ব্যাংক, এটা তো আমরা বিএনপির ব্যাংক বলি না, কিন্তু এই গত 2 মাসে আমরা দেখলাম না, আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তাহের সুমন সাহেব প্রতিমন্ত্রী, ওনাদেরকে 1000 কোটি টাকার উপরে ওখানে দেওয়া হয়েছে। তাহলে এই ফ্রেমিংটা প্রবলেম্যাটিক, এবং এটা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে করে যে একটা ব্যাংকের ফ্রেমে, রেগুলেশনে আলোচনা সমালোচনা দুইটাই করতে হবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মানে ইসলামী ব্যাংকের দখল আগের জায়গায় নেওয়ার পরে বলা হচ্ছে নাকি প্রচুর দুর্নীতি হয়েছে 5ই আগস্টের পরে। ফাইন, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি দুর্নীতি হয়, আপনি দুর্নীতির থরো ইনভেস্টিগেশন করবেন এবং একটা অবজেক্টিভ ফাইন্ডিংসের উপরে ভিত্তি করে আপনি ব্যবস্থা নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্যাংক রেজলিউশন আইন নিয়ে কথা বলা শুরু করার পর থেকে একটা কাউন্টার পজিশন নিয়ে দেখলাম যে ইসলামী ব্যাংকের এমডিকে সাসপেন্ড করে দিয়েছে, এবং আরও অনেক কর্মকর্তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আসতেছে, প্রচুর দুর্নীতি হয়েছে, এটা সেটা। ফাইন, সবগুলো করেন না, করতে কোনো সমস্যা নাই। এবং দেখলাম গ্রাহকদেরকে মাঠা নামানো হয়েছে, আপনি হয়তো খেয়াল করেছেন, প্রেস ক্লাবের সামনে দেখলাম ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা পাচ্ছে না, এরকম অনেক গ্রাহক এসে ওখানে মানববন্ধন করছে। এবং এই কথাবার্তা, মহিলাদের কথাবার্তা শুনি বুঝতে পারতেছি যে এটা মানে গাঁজা খাওয়া প্রতিবাদ আর কি, এগুলো জেনুইন প্রতিবাদ না। আমরা বিভিন্ন সময় এরকম প্রতিবাদ প্রচুর দেখছি আর কি। তো এগুলো করে যেটা হচ্ছে না, মানে আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে আসলে খেলছেন। আমরা চাই, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিটা তো কোলাপস করছে আওয়ামী লীগের আমলে, প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। ইসলামী ব্যাংক এশিয়ার সবচেয়ে প্রফিটেবল ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে খেয়ে দিয়ে রাস্তানাবুদ করে দিয়েছে। আপনার প্রায় 80,000 কোটি টাকা শুধু এসালম নিয়ে চলে গেছে। টোটাল এসালমের লুটের পরিমাণ তো প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, মানে বাংলাদেশ যে পরিমাণ ট্যাক্স ওঠে প্রতি বছর, মানে তার কাছাকাছি টাকা আর কি এই পরিমাণ। তো এখন কি করছেন, এগুলোকে টোটালটা মিলে স্ক্রুটিনি করা, এটাকে জবাবদিহিতার আওতায় আনা, সেটা না করে যেটা করা হচ্ছে যে চোরের কাছে আবার মুরগিটা ফেরায় দেওয়ার জন্য বন্দোবস্ত চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল শিয়ালের, কারণ কি এটি আপনার কাছে কি মনে হয়? কারণটা কি? কারণ হচ্ছে এসালমের টাকায় অনেকে এমপি মন্ত্রী হয়েছে, এসালমের টাকায় নির্বাসিত জীবনযাপন করেছে। এসালম তো শুধু হাসিনাকে টাকা দেয় না, এসালম বাংলাদেশের অলমোস্ট সব বড় বড় রাজনৈতিক দলকে টাকা দেয়, ডাইনে বামে মাঝখানে সব দলের টাকা দেয়। এসালমের টাকা এমপি হয়েছে ধরেন কয়েক ডজন এমপিরও তো আমিই চিনি। এসালমের ক্যান্ডিডেট, মানে বিএনপিতে তার পলিটিক্স নাই, বিএনপিতে খুব স্ট্রং ক্যান্ডিডেট না, তো সে এসালমের ক্যান্ডিডেট হিসেবে সে ওইখানে এমপি হয়েছে। এসালম শত শত কোটি টাকা ইনভেস্ট করছে, আমার আপনার টাকা তো, ওর তো টাকা না। এটা তো একটা অভিশপ্ত পরিবার, যেহেতু আসলে প্রতিদিন যা খায় সিঙ্গাপুরে বসে, ও বাংলাদেশের মানুষের রক্ত চুষে খায়। তো সেই রকম একটা মানুষ, এবং স্যাডলি আয়রনিটা কোথায় দেখেন, এসালম উঠছে কিন্তু ইসলামী ব্যাংকের টাকায়, লোনের টাকায়। এটা হলো তার আয়রনি, যে আপনি রং লোককে পুঁজিপাট্টা দিয়ে যদি ব্যবসায়ী করেন, তাহলে দেখা যাবে যে সে দেশের জন্য কি পরিমাণ ক্ষতিকর হতে পারে। এবং অনেকগুলো কাজ করছে দেখেন তার আমলে। ইসলামী ব্যাংকের শত বদনামের পরে দেখবেন ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছ, তার ভেটিং প্রসেস কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স ফ্যাকাল্টির মাধ্যমে সে পরীক্ষা নেয়,
পরীক্ষা নিয়ে তারপর ওটা ভেটিং করে সে অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো সেখানে ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনো আপনার নিয়োগ পরীক্ষা ছাড়া হয়নি। 17 সালে ব্যাংক দখল হইলো, তারপর থেকে হলো পটিয়া থেকে নিয়োগ, পটিয়া থেকে আসছে, আর দারোয়ান থেকে শুরু করে একেবারে অফিসার পর্যন্ত কোনো যোগ্যতা, কোনো সনদ কিছুই নাই, নীলক্ষেতের সনদ দিয়ে চাকরিতে চলে গেছে। নতুন ম্যানেজমেন্ট এসে ইসলামী ব্যাংকে যেটা করেছে 5 তারিখের পরে এই 5,000 লোককে শোকজ করা হয়েছে, যে যেহেতু আপনারা পরীক্ষা ছাড়া ভেটিং ছাড়া অ্যাপয়েন্টেড হয়েছেন, আমরা আপনাদেরকে একটা পরীক্ষা নিব, যদি আপনারা এই পদের জন্য যোগ্য থেকে থাকেন আপনারা কন্টিনিউ করবেন। অনেক শত শত লোকজন পরীক্ষা দিতে আসে নাই, এরকম চোতা নাই, লেখাপড়া নাই, একদম ক্ষেত থেকে দোকানদারি, বাজার থেকে আইনে ইসলামী ব্যাংকের দারোয়ান থেকে শুরু করে কর্মকর্তা হয়ে গেছে। এরাও কিন্তু প্রতিবাদ করছে, অবৈধভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। ভাই, অ্যাপয়েন্টমেন্টটাই তো অবৈধ ছিল, আপনাকে তো বৈধভাবে সরানো হচ্ছে। তো এই প্রসেসগুলো যেহেতু এসালামের প্রতি একটা অব্লিগেশন আছে, এবং এসালামের প্রতি অব্লিগেশনের জায়গাটা দেখেন যে দুদকের লিডারশিপকে বলা হয়েছে এসালামকে ক্লিন শিট দেওয়ার জন্য। দুদক জানেন গত 1.5 বছরে ইন্টারিমের অনেকগুলো চার্জশিট দিয়েছে এসালামের অ্যাগেনস্টে, ফাইন্যান্সিয়াল মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড, টাকা ফিরায় নিয়ে আসা, ব্যাংক অ্যাসেট ফ্রিজ করা, অ্যাকাউন্ট ফ্রিজ করা, এইটা সেটা, এসালামের প্রপার্টি সিজ করা, সব কিছু করবার জন্য। সেই টিমকে বলা হচ্ছে এসালামকে ক্লিন শিট দেওয়ার জন্য। তারা এটা বলে নাই পাবলিকলি, বাট এটা আমরা ভিতরে অনেক জায়গা থেকে কথা শুনতে পাচ্ছি, আপনারাও জানবেন। প্রতিবাদে তারা সবাই মিলে রিজাইন করেছে। এখন ওই লোকগুলো কি জামাতের ছিল? দুদকের চেয়ারম্যান তো বিএনপির আমলে ডিসি ছিল, সেক্রেটারি ছিল, খালেদা জিয়ার সাথে ক্লোজলি কাজ করেছে, নোন প্রো বিএনপি আমলা, কিন্তু খুবই প্রিন্সিপাল লোক, নৈতিকতা সম্পন্ন লোক। এরকম একটা পুরো মানুষ টিমকে আপনি সরায় দিলেন কেন? এসালামকে মানে রিকভার করবার জন্য? ঠিক একইভাবে দেবেন আইসিডি থেকে সরায় দেওয়া, জুডিশিয়ারিতে হাত দেওয়া, এর প্রত্যেকটার সাথে এসালম এবং তার যে মানে অলিগার্ক যে ক্লাস আছে, এই ক্লাসকে পুনর্বাসন করবার জন্য আইনের যেখানে যেখানে সংশোধনী দরকার সেখানে আইনগতভাবে হাত দিয়েছে। প্রশাসনের যেখানে যেখানে লোক সরায় দিয়ে নিজের লোক বসানো দরকার সেখানে হাত দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখেন, ফিনটেক আপনার এই যে এসালমের কোম্পানি, না জানি ইনফোটেক কি একটা নাম দেখলাম, এইখানে তারও শেয়ার আছে, এবং তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার আগের সপ্তাহে শেয়ারের প্রাইস 33% না 40% বেড়ে গেছে। তো কিভাবে জানলেন এটা শেয়ার বাড়বে? এটা তো একটা মানে অলাভজনক একটা জিরো মানে প্রফিটের একটা কোম্পানি ছিল। তাহলে এই যে মানে পরিকল্পিতভাবে আইন করা অথবা বাতিল করা, পরিকল্পিতভাবে নিয়োগ দেওয়া, পরিকল্পিতভাবে এই কাজগুলো করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, গত 1.5 বছরে আমরা যে একটা জবাবদিহিতামূলক সমাজ রাষ্ট্র কাঠামো তৈরি করতে চেয়েছি, যেটাকে জুলাই সনদ বলছি, সংস্কার, গণ অভ্যুত্থান, ভিন্ন ভিন্ন নামে বলছি, সেই জিনিসটাকে আপনি আন্ডু করে দিচ্ছেন। এবং বিচার বিভাগকে স্বাধীন হতে দিচ্ছেন না কেন? কারণ বিচার বিভাগ স্বাধীন হলে নাকি এই বিষয়গুলো আসলে তারা করতে পারবে না। সরকার থেকে বলা হচ্ছে অতি স্বাধীনতা দেশের জন্য নাকি ভালো না। চিফ জাস্টিস পাকিস্তানে কু করে ফেলছিল, আপনার এই বিশাল মার্সেনারি দল, সারা দেশের গ্রাম পর্যন্ত আপনার কমিটি, চিফ জাস্টিস একটা ডিসিশন দিয়ে কু করে ফেলাইব? এত সহজ? মানে এটা চাইলেই পসিবল এটা? তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হতাশাজনকভাবে বিএনপি এই ধরনের সিরিয়াস রিফর্মে হাত করতে দিচ্ছে না। বোঝাই যাচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করবার অনেক জিনিস আছে, এসালামের কাছে তার অনেক ঋণ আছে, এই ঋণ তাকে শোধ করতে হচ্ছে, এবং সেটা গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে তাকে এই ঋণ শোধ করতে হচ্ছে।